অনেক অনেক দিন আগের কথা। পারস্য রাজ্যে কাশিম আর আলিবাবা নামে দুই ভাই বসবাস করত। কাশিম ছিল বড় ভাই। সে ছিল খুব লোভী আর বাটপার প্রকৃতির লোক। অসৎ উপায়ে সে অনেক ধন সম্পদ আর অর্থ উপার্জন করেছে। অন্যদিকে আলিবাবা ছিল একজন দরিদ্র কাঠুরে। কাঠ কেটে একবেলা খাবার জোগাড় করতেই তার অনেক কষ্ট হয়ে যেত। একদিন আলিবাবা বনের ভিতরে কাঠ কাটছিল। হঠাৎ সে কিছু লোকজনের গলার আওয়াজ আর ঘোড়ার পায়ের খুরের আওয়াজ শুনতে পেল। সে ভয়ে চমকে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করল কারা ওখানে। সে দেখতে পেল অনেকগুলো ঘোড়াওয়ালা তার দিকে আসছে। লোকগুলো আরও কাছে আসতেই আলিবাবা নিশ্চয় বুঝতে পারল এরা সবাই চোর বা ডাকাত। আলিবাবা আর দেরি না করে খুব দ্রুত তার সাথের গাধাটাকে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রেখে সে একটা গাছের উপরে উঠে লুকিয়ে রইল। লোকগুলো একটা গাছের পাশে এসে দাঁড়ালো, যেখান থেকে আলিবাবা ঘোড়াসহ তাদেরকে আসতে দেখেছে। পাশেই ছিল একটা বিরাট গোলাকার পাথরখণ্ড। ওদের মধ্যে খুব জাঁকজমক পোশাক পরিহিত এক লম্বা লোক সবাইকে নির্দেশ দিল সেই পাথরের গুহার দিকে যেতে। আলিবাবা তখন বুঝতে পারল ওই লোকটাই হচ্ছে এই দলের সর্দার। গুহার সামনে দাঁড়িয়ে সর্দার জোরে চিৎকার দিয়ে বলল, খুলে যাও সিম সিম। সাথে সাথে পাথরটা সরে গিয়ে গুহার মুখটা খুলে গেল। তারা সবাই সেই গুহার ভিতরে প্রবেশ করল। আলিবাবা গাছের উপর বসে লুকিয়ে লুকিয়ে সব দেখতে লাগলো। চোরগুলো গুহার ভিতরে ঢোকার সময় আলিবাবা এক এক করে সবাইকে গুনে ফেলল। তারা সবাই মিলে মোট 40 জন এবং প্রত্যেকের কাঁধে একটি করে বোঝাই করা বস্তা ছিল। সর্বশেষ জন গুহার ভিতরে প্রবেশ করার পরই গুহার মুখটা আবার আগের মতো বন্ধ হয়ে গেল। হতবাক আলিবাবা চুপ করে সেভাবেই লুকিয়ে রইল আর তাদের গুহা থেকে বের হওয়া আগ পর্যন্ত অপেক্ষা লাগলো। আলিবাবাকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তারা একে একে খালি হাতে গুহা থেকে বের হতে লাগলো। যখন সবাই বের হয়ে গেল তখন চোরদের সর্দার আবার চিৎকার করে বলল, বন্ধ হও সিম সিম। সাথে সাথে পাথরটি গড়িয়ে গুহার মুখটি বন্ধ হয়ে গেল। তাদেরকে কেউ দেখেনি এই ভেবে তারা খুশি মনেই ঘোড়া নিয়ে পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলো। তারপর পাহাড়ের উপর দিয়ে ঘোড়া নিয়ে ছুটতে শুরু করলো এবং একটা সময় অদৃশ্য হয়ে গেল। আলিবাবা কিছুক্ষণ আরও অপেক্ষা করলো। তাদের চলে যাওয়া নিশ্চিত হওয়ার পর সে খুব ধীরে ধীরে গাছ থেকে নেমে পড়ল। সে তার গাধাটাকে নিয়ে ঘোড়ার মুখের সেই পাথর খণ্ডিত অবস্থায় গেল। আলিবাবা পাহাড়ের গুহার মুখের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশ ভালোভাবে দেখল কেউ আছে কি না। তারপর আলিবাবা আস্তে করে বলল, খুলে যাও সিম সিম। সাথে সাথে পাথরটি সরে গিয়ে
গুহার মুখটি খুলে গেল। সেই গুহার ভেতরটা খুব আলোকিত দেখতে পেল। আলিবাবা খুব চমকে গেল আর অবাক হয়ে গেল। সে আর দেরি না করে গুহার আরও ভিতরে প্রবেশ করল। তারপর সে ঘুরে দাঁড়িয়ে আস্তে করে বলল, বন্ধ হও সিম সিম। সাথে সাথে গুহার মুখটি আবার বন্ধ হয়ে গেল। আলিবাবা ভেতরে গিয়ে হতভম্ব হয়ে গেল। দেখল গুহা ভরা রকমারি গয়না, হীরা, মতো স্বর্ণ মুদ্রা, মণিমুক্তা আর দামি দামি পাথর দিয়ে ভরা। সে তার গাধার পিঠে যতটুকু সম্ভব সম্পদ উঠিয়ে নিল। তারপর সে গুহা থেকে বের হয়ে ঠিক আগের মতোই গুহার মুখ বন্ধ করে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি গিয়ে আলিবাবা তাড়াতাড়ি দরজা বন্ধ করে তার স্ত্রীকে ডাকলো। তারপর সে বস্তার মুখ খুলে সমস্ত সম্পদ বের করলো। আলিবাবার স্ত্রী এসব ধন সম্পদ দেখে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, তুমি এত ধন সম্পদ কোথায় পেলে? আলিবাবা তার স্ত্রীকে সব কিছু খুলে বলল। তার স্ত্রী এত স্বর্ণমুদ্রা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। তারপর সে আলিবাবাকে জিজ্ঞেস করল, তুমি কি এই সমস্ত স্বর্ণমুদ্রা আর অলংকার গুনে দেখতে পারবে? আলিবাবা বলল, এতগুলো স্বর্ণমুদ্রা আর অলংকার গুনে রাখা সম্ভব না। আমরা এগুলো ওজন দিব। যাও, তুমি গিয়ে কাশিমের বাড়ি গিয়ে ওদের দাড়িপাল্লাটা চেয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। আমাদের এই সমস্ত স্বর্ণমুদ্রাগুলো সূর্য ওঠার আগেই মাটি চাপা দিয়ে রাখতে হবে। তাই আর দেরি না করে আলিবাবার স্ত্রী কাশিমের বাড়িতে গেল দাড়িপাল্লা আনতে। কাশিমের স্ত্রী ছিল খুব চালাক আর কৌতূহলপূর্ণ মহিলা। সে মনে মনে চিন্তা করল, ওরা হঠাৎ এত রাত করে দাড়িপাল্লা দিয়ে কী ওজন করবে তা তার জানতেই হবে। তাই সে বুদ্ধি করে লুকিয়ে দাড়িপাল্লার নিচে সামান্য আঠা লাগিয়ে দিল, যাতে করে ওরা যাই ওজন দিক এই আঠার সাথে কিছু হলেও লেগে থাকবে। তারপর সেটা আলিবাবার স্ত্রীকে দিল। পরের দিন সকালে আলিবাবার স্ত্রী দাড়িপাল্লা ফেরত দিতে যাবার পর কাশিমের স্ত্রী দেখল পাল্লার নিচে একটা স্বর্ণমুদ্রা লেগে আছে। দেখে তো কাশিমের স্ত্রী অবাক। তার বুঝতে আর বাকি রইল না আলিবাবা ও তার স্ত্রী দাড়িপাল্লা দিয়ে স্বর্ণমুদ্রা ওজন করেছে। সে কৌতূহল আর দমিয়ে রাখতে পারল না। সাথে সাথে তার স্বামী কাশিমকে গিয়ে বলল, তোমার ভাই আলিবাবা অনেক ধনী হয়ে গিয়েছে। কাল রাতে স্বর্ণ মাপার জন্য দাড়িপাল্লা চেয়ে নিয়ে গিয়েছিল। লোভী কাশিম আর দেরি না করে ছুটে গেল আলিবাবার বাড়িতে। আলিবাবাকে জিজ্ঞাসা করল, এত স্বর্ণমুদ্রা কোথায় পেল সে? জোরপূর্বক আলিবাবার কাছ থেকে সব খোঁজ খবর নিল কাশিম। পরের দিনই কাশিম 10টা গাধা সাথে করে নিয়ে ছুটল সেই গুপ্তধনের উদ্দেশ্যে। সেই গুহার সামনে পৌঁছানোর পর কাশিম চিৎকার করে বলল, খুলে যাও সিম সিম। গুহার মুখটা খুলে গেল। কাশিম গুহার ভিতর ঢুকে এত এত সম্পদ দেখে দিশেহারা হয়ে গেল। সে কোনো বিপদের কথা চিন্তা না করে সবগুলো বস্তা স্বর্ণমুদ্রা দিয়ে ভরতে শুরু করলো। এমন সময় ডাকাতগুলো তাদের গুহায় ফিরে এলো। তারা
গুহার ভিতরে কাশিমকে বস্তায় বস্তায় স্বর্ণমুদ্রা ভরতে দেখে ফেলল। দেখে তো ডাকাত দলের সবার মাথায় আগুন জ্বলে উঠল। সাথে সাথে তারা তলোয়ার নিয়ে কাশিমকে মেরে 4 টুকরো করে ফেলল। তারপর বড় বড় পেরেক দিয়ে কাশিমের খণ্ডিত দেহ গুহার দেয়ালে ঝুলিয়ে রাখল। কয়েকদিন পর কাশিমের স্ত্রী ভয়ে আর আতঙ্কে দৌড়ে গেল আলীবাবার কাছে। গিয়ে বলল, কাশিম এখনও বাসায় ফিরেনি। সে আলীবাবার কাছে গিয়ে হাত জোড় করে কান্নাকাটি করতে লাগলো আর বলল, দয়া করে তোমার ভাই কাশিমের কি হয়েছে একটু দেখো। আলীবাবা বুঝতে পারল সে কোথায় গিয়েছে। সে জঙ্গলের সেই গুহায় চলে গেল। ভিতরে ঢুকে দেখল তার ভাই কাশিমকে কি ভয়ানকভাবে মেরে ফেলেছে। আলীবাবা আর দেরি না করে তার ভাইয়ের খণ্ডিত লাশ বস্তায় ভরে বাসায় নিয়ে এলো। কাশিমের স্ত্রী তার স্বামীর এই অবস্থা দেখে ভয়ে আর দুঃখে পাথর হয়ে গেল। কাশিমের বাসায় কাজের মেয়ে মর্জিনা ছিল খুবই বুদ্ধিমতী। তার মাথায় একটা ভালো বুদ্ধি এলো। সে আলীবাবা এবং কাশিমের স্ত্রীকে বলল, যদি তার মনিব কাশিমের এই ভয়ানক মৃত্যুর কথা গোপন রাখতে হয় তাহলে এই লাশটাকে এমনভাবে সেলাই করে জোড়া লাগাতে হবে দেখে কেউ বুঝতে না পারে তার দেহ টুকরো টুকরো করা হয়েছে। তাহলে সবাই ভাববে স্বাভাবিক মৃত্যু। আর এই কাজ ভালোভাবে করতে পারবে একজন, তার নাম বাবা মুস্তফা। সে একজন দক্ষ মুচি। পরদিন আলীবাবা সেই বৃদ্ধ মুচিকে চোখ বেঁধে বাসায় নিয়ে আসলো। বাবা মুস্তফা কাশিমের খণ্ডিত দেহ সেলাই করে জোড়া লাগিয়ে দিল। এরপর কাশিমের লাশ দাফন করে কবর দিয়ে দিল। তারপর থেকে আলীবাবা ভাইয়ের বাসাতেই স্ত্রীসহ একত্রে বসবাস করতে লাগলো। চোরের দল তাদের গুহায় ফিরে এসে দেখল লাশ নেই। চোরের সর্দার বুঝতে পারল আরও একজন আছে এই গুপ্তধনের খবর জানে, তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। চোরের সর্দার তার এক শিষ্যকে নির্দেশ দিল ছদ্মবেশে শহরে গিয়ে খুঁজে বের করতে অপরজনকে। সেই চোরটি ছদ্মবেশে শহরে আনাচে কানাচে সব জায়গায় খোঁজ করতে লাগলো কে সেই ব্যক্তি যে তাদের গুপ্তধনের কথা জানে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে বের করতে পারল না।